টোটাল মেইন কনসেপ্ট। এটা তুমি আর স্কিপ করা যাবে না, এটা সাজেশন নির্ভর পড়াশোনা করবেন। ন্যাশনাল ইউনিভার্সিটির পড়াশোনাটা আসলে খারাপ হয় এই জন্য, এটা শুধু সাজেশন নির্ভর পড়াশোনা করে, এবং সাজেশন নির্ভর পড়াশোনা সারা জীবন পস্তাইতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার, ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আমাদের চ্যানেলে একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে যে মেকানিক্স ফর অনার্স থার্ড ইয়ার। এটা মূলত হচ্ছে যে আমি এই বইটা ফলো করব, এই বলবিদ্যা, হাফিজুর রহমান। তো এই বইটার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন। তো এটা খুবই ইজি চ্যাপ্টার, একদম খুবই সহজ, এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেনই কমন আসে। তো আমরা যেগুলো একটু ইম্পর্টেন্ট ওই কোশ্চেনগুলো আলোচনা করার ট্রাই করব, ভিডিও যতগুলো বানানো যায়। আর এর ভিতরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবা, তাহলে আমি ওই টপিক্সের উপরেই ক্লাস নিব। এখন আগে প্রথমে মেকানিক্স পড়ার আগে আমরা আসলে মেকানিক্সের একটা ক্লাসিফিকেশনটা জানবো। মেকানিক্সের ক্লাসিফিকেশনটা হচ্ছে, মেকানিক্স কি আসলে? মেকানিক্স হচ্ছে যে, যেটা হচ্ছে যে বলবিদ্যা। বলবিদ্যা মানে বল প্রয়োগ করার ফলে বস্তুর যেই ত্বরণ হবে, বস্তুর অবস্থার পরিবর্তন হবে, স্থিতিশীল অবস্থায় থাকবে, মানে বল প্রয়োগের ফলে অবজেক্টের যে চেঞ্জ হবে, সেটা নিয়ে আলোচনা। তো মেকানিক্সের কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে, আমরা এখানে যে মেকানিক্সটা পড়বো এটা মূলত হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। কিন্তু আরেকটা মেকানিক্স আমি ফার্স্টে বলি, তাহলে মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনিয়ান, বা নিউটনিয়ানই বলি, নিউটনিয়ান অথবা ক্লাসিক্যাল মেকানিক্স। আরেকটা মেকানিক্স আছে, সেটা হচ্ছে যে রিলেটিভিস্টিক মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স। এমনি নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে যে সাধারণত নিউটনের ফর্মুলার আলোকে যে মেকানিক্স গুলো হয়, সেকেন্ড ল, ফার্স্ট ল, থার্ড ল, এটা মেইন হচ্ছে যে রিজিড বডি মেকানিক্স বলে। আরেকটা অপশন বলে রিজিড বডি। হোয়াট ইজ রিজিড বডি, সেটা আমরা আলোচনায় আসবো। রিজিড বডি, রিজিড বডি মেকানিক্স। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, সেটা হচ্ছে যা নিউটনের ফর্মুলা ফলো করে না, সেটা হচ্ছে যে একদম সেই ডি ব্রগলি সাহেব, তারপর হাইজেনবার্গ, কোয়ান্টামের যেই গতিবিদ্যা, কোয়ান্টামের মধ্যে বল প্রয়োগের ফলে বা বল ছাড়া তাদের যে গতিবিধি নিয়ে যে মেকানিক্স, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স। তারপর আরেকটা মেকানিক্স হচ্ছে যে রিলেটিভিস্টিক মেকানিক্স। রিলেটিভিস্টিক মেকানিক্স সেটা হচ্ছে যে আইনস্টাইনের যে বস্তু যখন সাধারণত আলোর বেগের খুব কাছাকাছি যায়, তখন হচ্ছে যে আমাদের জেনারেল নিউটনের মেকানিক্স কাজ করে না, এটা হচ্ছে আইনস্টাইন মেকানিক্সও বলতে পারো, সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স। তারপর রিজিড বডি মানে হচ্ছে যে যে বস্তুটা বল প্রয়োগের ফলে তার ডিফর্ম হয় না। ডিফর্ম মানে হচ্ছে তার শেপ চেঞ্জ হয় না। মানে যে মনে করো একটা গাড়ি স্পিডে যাচ্ছে, তাহলে গাড়ির ভলিউম কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে গাড়িকে আমি ধাক্কা দিলাম, একটা বলকে আমি এমনি ধাক্কা দিলাম, একটু মারলাম, বল প্রয়োগের ফলে বলটা দূরে সরে গেল। তার মানে এখানে তার আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, বলটা শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটাকে বলা রিজিড বডি, যেটা হচ্ছে যে নট ডিফর্মেবল আন্ডার ফোর্স, মানে ফোর্স অ্যাপ্লাইয়ের পরে যদি সে ডিফর্ম না হয়, ডিফর্ম মানে তার বিকৃতি না হয় আর কি, তখন সেটা হচ্ছে রিজিড বডি মেকানিক্স। তো রিজিড বডি মেকানিক্স এখানে আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে আমাদের ডাইনামিক্স, বলবিদ্যা, আর হচ্ছে স্থিতিবিদ্যা। ডাইনামিক্স, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিতিবিদ্যা, স্ট্যাটিস্টিক না, স্ট্যাটিক্স। স্থিতিবিদ্যা আর হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স এর মধ্যে আবার দুইটা পার্ট, এখানে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এরপরে ফ্লুইড ফ্লুইড ডাইনামিক্স আছে, ফ্লুইড মেকানিক্স আছে, এখানে আবার ফ্লুইডের ব্যাপার স্যাপার আছে, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল। তো আমরা জাস্ট এতটুকুর মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখি। তো ডাইনামিক্স এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে যে কানেটিক্স, আর একটা হচ্ছে কাইনমেটিক্স। কাইনমেটিক্স, স্ট্যাটিক্স মানে হচ্ছে যে সাধারণত স্থিতিবিদ্যা। আমাদের এই এই মেকানিক্স কোর্সের মধ্যে স্ট্যাটিক্সও থাকবে, ডাইনামিক্সও থাকবে। স্ট্যাটিক্স হচ্ছে সাধারণত স্থিতিশীল বস্তু, মানে একটা স্থির বস্তু, যেমন একটা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু স্থির। তাহলে এটার উপরে গাড়ি যাওয়ার ফলে তার যে লোড হবে, তার যে হিসাব নিকাশ হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক্স। তারপর হচ্ছে যে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করি, সেটা হচ্ছে স্ট্যাটিক্স এর আন্ডারে। ডাইনামিক্স হচ্ছে গতিশীল থাকবে, মানে কোনো বস্তু রেস্টে না থেকে, স্থিতিশীল না থেকে গতিশীল থাকবে। এখন ডাইনামিক্সের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেটিক্স মানে হচ্ছে যে বল প্রয়োগের আছে এবং সেই বলের জন্য গতিশীল, সেটা হচ্ছে কাইনেটিক্স। আর কাইনমেটিক্স হচ্ছে বস্তুর উপর কোনো, যে বস্তু গতিশীল আছে ঠিক আছে, কিন্তু এটার জন্য কোনো বলকে রেসপন্সিবল করা যায় না, মানে উইদাউট ফোর্স। উইদাউট ফোর্স ছাড়া
যেই মোশনটা থাকবে সেটাকে বলা হয় কাইনেমেটিক্স, আর উইথ ফোর্স যে মোশনটা থাকবে সেটা হচ্ছে যে কাইনেটিক্স। এটা হচ্ছে যে মোটামুটি জাস্ট আমি একটা আইডিয়া দিলাম মেকানিক্সের যে ক্লাসিফিকেশন। তো আমরা এখানে ২ টা পড়বো, একটা ডায়নামিক্স পড়বো, একটা হচ্ছে স্ট্যাটিক্স পড়বো। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে মোশন ইন ওয়ান ডাইমেনশন। আমি লিখি একটু, মোশন ইন, এটা দ্বারা কি বুঝি? হোয়াট ইজ মোশন ইন ওয়ান ডাইমেনশন? তো আমি ফার্স্টে আমার নিজের ক্ষেত্রে আমি অ্যাজ এ যখন স্টুডেন্ট ছিলাম, মোশন ইন ওয়ান ডাইমেনশন নিয়ে আমি খুব ছিলাম, মানে কনফিউজ ছিলাম। কারণ হচ্ছে ওয়ান ডাইমেনশন তো পসিবল না। আমি যদি একটা গ্রাফ ড্র করি এটা মিনিমাম 2 ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন তুমি কখনোই কি করতে পারবে না? ইমাজিন করতে পারব না। ওয়ান হচ্ছে জাস্ট এমন ওটা সুতা, কিন্তু এই সুতাটাও ইমাজিন করতে পারব না। কারণ ওয়ান ডাইমেনশন হচ্ছে জাস্ট লেংথ আছে উইথআউট ওয়াইড। তো এটা আসলে ওয়ান ডাইমেনশন না বলে মোশন ইন স্ট্রেট লাইন বলতে পারতো। মোশন ইন এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ওয়ান ডাইমেনশন কেন বলা হয়? যে এই বস্তুটা একটা বস্তু অবজেক্ট, মনে করে একটা কোঅর্ডিনেট যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ হয়, এক্স, ওয়াই, জেড। এখন একটা অবজেক্ট যদি জাস্ট একটা অ্যাক্সিস বরাবর যাবে, মানে হয় এক্স অ্যাক্সিস বরাবর যাবে, না হয় ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, না হয় সে জেড অ্যাক্সিস বরাবর যাবে। মানে যে কোনো একটা ডিরেকশনে যখন যাবে সেটা হচ্ছে যে মোশন ইন ওয়ান ডাইমেনশন বা মোশন ইন স্ট্রেট লাইন বলতে পারি। তো ওয়ান ডাইমেনশন যে স্ট্রেট লাইনটা আমার কাছে মনে হয় বেশি আইডিয়াটা ক্লিয়ার হয়। কারণ ওয়ান ডাইমেনশন বললে আমরা সবসময় একমাত্রিক কথাটা চলে আসে। কিন্তু একমাত্রিক আসলে বাস্তবে পসিবল না। একমাত্রিক তুমি ইমাজিনও করতে পারবা না। তো মোশন ইন যখন ওয়ান ডাইমেনশন হবে এখানে একটা পসিবল ওয়ে আছে। পসিবল ওয়ে হচ্ছে যে একই মাত্রিক, মনে করো একটা বস্তু এক্স অক্ষ বরাবর যাইলে সে হয় এদিকে যাবে, না হয় এইদিকে যাবে। তার মানে তার শুধু ২ টা ডিরেকশন আছে। হয় ডান দিকে যাবে, মানে যে অক্ষ বরাবর চিন্তা করব সেই অক্ষ বরাবর ডান দিকে যাবে, না হয় বাম দিকে যাবে। তো একটা দিকটাকে পজিটিভ ধরা হয়, একটা দিকটাকে নেগেটিভ ধরা হয়। এখন পজিটিভ কোনটাকে ধরা হয়? যেমন মনে করো আমি যদি একটা স্প্রিং ড্র করি, মনে করো একটা স্প্রিং দিলাম। হ্যাঁ, স্প্রিং এটা হচ্ছে তার সাম্য অবস্থা। হ্যাঁ? এই জায়গাটা হচ্ছে তার সাম্য অবস্থা। এরপর স্প্রিংটাকে যদি আমি ফোর্স এপ্লাই করে টেনে দিই, মনে করো আরেকটু এদিকে টানলাম। তো টানে দিলে সে এদিকে চলে আসলো। এখন সে কি করবে? উপরে নিচে উঠানামা করবে। একবার উপরে যাবে, একবার নিচে যাবে। নিচ থেকে একবার নিচে আসবে, একবার উপরে যাবে। কিন্তু তার তার ফাইনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট একদম ফিক্সড জায়গা হচ্ছে এটা। এটা থেকে এই জায়গাটা থেকে একবার উপরে যাবে, একবার নিচে আসবে, উপরে যাবে, নিচে যাবে, আস্তে, আস্তে কমতে, 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 কমতে এই জায়গাটায় এসে থেমে যাবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মানে যে জায়গায় মোশনটা একটা জায়গায় থাকবে, মানে এই কেন্দ্রিক আসতে থাকবে, মাঝখানে পয়েন্টে আসে, এরপর আবার যাবে। আবার আসবে, আবার যাবে। তাহলে মাঝখানে যদি একটা বস্তু, আমি একটু বলি এই কথাটা, এই কথাটা আমার থিওরাম প্রুফের জন্য লাগবে। মনে করি এই পয়েন্ট হচ্ছে এটাকে O দিই। এটা হচ্ছে A, এটা হচ্ছে A প্রাইম। এখন বস্তুটা O থেকে একবার ওর দিকে আসতেছে। এটা হচ্ছে তার মাঝখানের পয়েন্ট। এই জায়গা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আবার এসে এখানে আসলো, A প্রাইমে আসলো। আবার A প্রাইম থেকে O তে আসছে। তাহলে এই জায়গাটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে যাইতে থাকে। যদি একটা অবজেক্ট যখন মোশনে থাকবে, তার ডিরেকশন যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে থাকে, তখন সেটাকে বলা হয় নেগেটিভ। কারণ হচ্ছে যে ক্রমান্বয়ে তার ডিসটেন্সটা কমতে থাকবে। তার টার্গেটটা আছে কোথায়? এই অবজেক্টের টার্গেট হচ্ছে O বিন্দু। তাহলে O বিন্দুতে যাওয়ার জন্য তার ১ম ডিসট্যান্স মনে করো আছে ৫ মিটারে। এরপরে সে এখানে আসলো। ডিসট্যান্স আরেকটু কমলো। এরপর আরেকটু আসলো। ডিসট্যান্স আরেকটু কমলো। তাহলে এটা হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা ডিসট্যান্সের সাথে নেগেটিভে থাকবে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আর যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে দূরে যাবে, তখন হচ্ছে পজিটিভ হবে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে মিডল পয়েন্ট থেকে যদি দূরে যাই, তাহলে পজিটিভ হবে ডিরেকশন। আর ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে আসলে নেগেটিভ হবে। তো এখানে আর যে ডেফিনিশন গুলো আছে এই জিনিসগুলো আমি থিওরাম পড়াতে বললে বলব। তো আমরা ভেলোসিটি জানি। যদি একটা বস্তু ডিসট্যান্স যদি x হয়, টাইম যদি t হয়, তাহলে ভেলোসিটি হচ্ছে dx dt, আর অ্যাক্সিলারেশন হচ্ছে dv dt। v ইকুয়াল টু হচ্ছে, আবার v এর ভ্যালু যদি আমরা বসাই দিই d dt অফ dx dt, তার মানে dx dt স্কোয়ার, dx স্কোয়ার x, dt স্কোয়ার হচ্ছে যে অ্যাক্সিলারেশন, আর dx dt হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। জাস্ট সামান্য তোমরা এগুলো একদম থেকে পড়ছো। আর আচ্ছা, এটা পড়তে হলে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটু ইন্টিগ্রেশন এক্সপার্ট হইতে হবে। বিশেষ করে ফার্স্ট ইয়ার ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো আছে ওগুলোতে একটু এক্সপার্ট হলে তাহলে এই খুবই ইজি, খুবই সহজ। তোমরা জাস্ট একবার প্র্যাকটিস করতে হবে, ইন্টিগ্রেশনগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমরা আসো এবার একটা আমরা থিওরাম পড়বো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট থিওরাম। ওকে, আমরা কোশ্চেনটা আগে লিখে ফেলছি, কারণ টাইম ওয়েস্ট যেন না হয়। তো আমরা কোশ্চেনটা আগে একটু পড়ি। এই এই থিওরামটা অনেকবার বোর্ডে আসছে। আবার এটা আসলেও আসলে যদি আমরা লাস্ট ইয়ারে কোশ্চেন
যদি পড়তে হয় এটা আসলে কখনো আসলেও পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে এই চ্যাপ্টারের টোটাল মেইন কনসেপ্ট। এটা তুমি আর স্কিপ করা যাবে না। এটা সাজেশন নির্ভর পড়াশোনা করবে না। ন্যাশনাল ইউনিভার্সিটির পড়াশোনাটা আসলে খারাপ হয় এজন্য, এটা শুধু সাজেশন নির্ভর পড়াশোনা করে এবং সাজেশন নির্ভর পড়াশোনা সারা জীবন পস্তাইতে হবে। আগে মেইন কনসেপ্ট গুলো পড়ে ফেলতে হবে। এক্সামের আগে তুমি সাজেশন ফলো করবা। কিন্তু শুরুতে তুমি যদি সাজেশন ফলো করো তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। একটু এক্সামের আগে তুমি সাজেশন ফলো করবে। এর আগে কোনো সাজেশন ফলো করবে না। এর আগে তুমি মেইন বেসিকটা নিয়ে ফেলবা। ওকে, তো আমরা কোশ্চেনটা পড়ি। এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, মানে একটা পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, মানে একদম সোজাসুজি যাচ্ছে। এও, মানে এও বরাবর যাচ্ছে। স্টার্টিং ফ্রম রেস্ট এট এ, মানে এও বরাবর যাচ্ছে। আমি একটু কালার চেঞ্জ করে রাখছি। এও বরাবর যাচ্ছে। এও মানে এটা ডিরেকশন হিসেবে চিন্তা করলে হয়। স্টার্টিং ফ্রম রেস্ট এট এ, মানে এই পয়েন্ট থেকে আমি বইয়ের মতো গ্রাফটা আঁকার ট্রাই করি। যে মনে করো একটা পার্টিকেল এ তে ছিল, এ তে স্টেডি অবস্থা ছিল, স্থির অবস্থা ছিল, একটা রেস্ট পয়েন্ট, মানে এখানেই শুরু হয়েছে তার সময়যাত্রা, শুরু হয়েছে এ থেকে। এ থেকে কার দিকে যাচ্ছে? এ থেকে মনে করো ও বরাবর যাচ্ছে। এটা হচ্ছে ও হচ্ছে পয়েন্ট। তাহলে কার দিকে যাচ্ছে? এ থেকে ও এর দিকে যাচ্ছে। মুভিং উইথ এন অ্যাক্সিলারেশন, আমার ভ্যালোসিটিও দিতে পারতো, মুভিং উইথ এ ভ্যালোসিটি দিতে পারতো। তো আমরা দিলাম যে মুভিং উইথ এ অ্যাক্সিলারেশন, মানে এটা একটা কন্ডিশন যে সে মুভ করছে, অ্যাক্সিলারেট হচ্ছে, ক্রমান্বয়ে তার অ্যাক্সিলারেশন বাড়তেছে। আচ্ছা, মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন আমরা একটু মার্ক করি। মুভিং উইথ অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ড ও, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ড ও, মানে হচ্ছে যে ও এর দিকে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে ও এর দিকে যাচ্ছে, এটা ফিক্সড পয়েন্টের দিকে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এটা সব কোশ্চেনে এই টুয়ার্ড থাকবে, না হয় এ ওয়ে থাকবে। টুয়ার্ড মানে হচ্ছে যে ওই আমি যে একটু আগে বললাম ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে। আর এওয়ে মানে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে দূরে সরে যাওয়া, মানে মানে এওয়ে মানে ছেড়ে চলে যাওয়া। তো ডিরেক্টেড টুয়ার্ড ও, মানে এই মোস্টে এইটা হচ্ছে ওর দিকে যাচ্ছে। ওকে ফাইন। ভ্যারিস, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ভ্যারিস মানে এই জিনিসটা ভ্যারি করে অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও, তাহলে ও থেকে যে ডিস্টেন্স আছে সে ডিস্টেন্সের আলোকে সে কি করে? ভ্যারি করে, মানে ডিস্টেন্স কমতেছে, ডিস্টেন্স হচ্ছে এ, ডিস্টেন্স কমতেছে, অ্যাক্সিলারেশন বাড়তেছে, ডিস্টেন্স কমতেছে, অ্যাক্সিলারেশন বাড়তেছে। ঠিক আছে, মানে তার ডিরেকশন হচ্ছে ওর দিকে। এই জন্য এইটাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। মানে কেন্দ্রমুখী ত্বরণের জন্য বইয়ের মধ্যে হুট করে দেখবা যে কেন্দ্রমুখী ত্বরণের জন্য ঋণাত্মক নিয়ে পাই, লিখে দিয়েছে একটা লাইনে কেন্দ্রমুখী ত্বরণের জন্য ঋণাত্মক। কিন্তু কনসেপ্টটা তুমি না বুঝলে তুমি এগুলো মেমোরাইজ করে জীবনও মনে থাকবে না। তাহলে ভ্যারিস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও, তাহলে এটা ভ্যারি করবে কার উপরে? অ্যাক্সিলারেশনটা ভ্যারি করবে কার উপরে? ও, ও থেকে এ এর যে ডিস্টেন্স হবে তার উপরে ভ্যারি করবে। ফাইন্ড দ্য মোশন, ফাইন্ড দ্য মোশন মানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে মোশনটাকে তুমি একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট আসলে জিনিসটা কি? মানে হচ্ছে আমাদের মোশনটা হচ্ছে যে একটা জিনিস মুভেবল, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা হচ্ছে যে সময় বাড়তেছে, তার ডিস্টেন্স বাড়তেছে। যেমন মনে করো আমি বললাম একটা জিনিসের একটু বুঝাই, আসলে ফার্স্ট ক্লাস এই জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার। ইকুয়েশন অফ মোশন মানে মনে করো আমি বললাম এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5, এটা হচ্ছে এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক। যে এখানে একটা গাড়ির মোশনটা হচ্ছে কিভাবে যাচ্ছে, সে 2t স্কোয়ার প্লাস 5, টি হচ্ছে সময়, মানে টি এর ভ্যালু যদি তুমি 1 সেকেন্ড বসাই দাও, 1 সেকেন্ড ইনপুট দাও, তাহলে কিন্তু তুমি এক্স এর ভ্যালু পাই যাবা। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 7, তার মানে প্রথম সেকেন্ডে সে 7 মিটার যায়, 2 বসালে দ্বিতীয় সেকেন্ডে পাই যাবা। মানে প্রতিটা মুহূর্তে তুমি সময় দিয়ে দিলে তার ডিস্টেন্স কতটুকু কাভার হয়, কতটুকু ডিস্টেন্স সে যায়, সেটা তুমি বের করতে পারবা। এটা হচ্ছে একটা ইকুয়েশন, ইকুয়েশন অফ মোশন, যে যেখানে এক্স আর টি এর মধ্যে একটা কি থাকবে? রিলেশন থাকবে। সময়ের সাথে ডিস্টেন্স দিয়েও বলতে পারি আমি, ডিএক্স ভ্যালোসিটি দিয়েও বলতে পারি। তো আমরা এখানে ইকুয়েশন অফ মোশন বললে এক্স আর টি এর মধ্যে একটা রিলেশন বের করব। আমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। এটা একটু আমরা ক্লিয়ার করে ফেলি। ওকে, তো এরপরে তাহলে আমরা এখন এই ডিস্টেন্সে আমরা এখন প্রবলেমটা সলিউশনটা শুরু করি। খুবই ইজি, জাস্ট একটু কি করতে হবে? একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে হবে না। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে একটা পয়েন্ট পি, পি পয়েন্টের মাধ্যমে ডিফাইন করলাম। এ থেকে না দিয়ে আমরা পি একটা পয়েন্ট ধরলাম, যেটা হচ্ছে যে টি সময়ে সে বস্তুটা পি তে আছে। তাহলে লেট ওপি, বই থেকে লিখি লেট এক্স বি দা, এটা হচ্ছে এক্স ধরলাম, ডিস্টেন্স হচ্ছে এক্স, লেট এক্স বি তে, কারণ চলরাশি ইনক্লুড করতে হবে, ভেরিয়েবল ইনক্লুড না করলে তুমি সমীকরণ কেমনে নেবা? লেট এক্স বি দা ডিস্টেন্স
of the particle নিজের ভাষায় লিখলে হবে particle from O at any time t। আমরা t সময়ের জন্য ধরে নিলাম যে এই বস্তু এই বিন্দু থেকে যে বস্তুটা যাত্রা শুরু করছে সে p বিন্দুতে ছিল, ওই সময় তার ডিসটেন্স ছিল, ওই থেকে ডিসটেন্স ছিল x থেকে ডিসটেন্স ছিল ও থেকে ডিসটেন্স হচ্ছে x, ওই সময় তার সময় ছিল যে t at any time t। আশা করি চিত্র এতটুকু বুঝে আসছে। আমরা এই চিত্রটাকে এনলার্জ করবো আর একটু পরে শেষ দিকে এসে এনলার্জ করবো, মানে একটু বড় করে দিব। আচ্ছা, তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে যে কি আমারটা ডিসটেন্সটা এইটাই ইম্পর্টেন্ট। অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশনটা কার উপর ভ্যারি করে? অ্যাক্সিলারেশন ডিরেক্টেড টুয়ার্ড ও, ঠিক আছে, এবং ভ্যারিস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও। কিসের উপরে ভ্যারি করে? ভ্যারি করে ডিস্টেন্সের উপরে। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন। অ্যাকর্ডিং টু কোশ্চেনে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। সেটা কিসের উপর ভ্যারি করে? সরাসরি ভ্যারিস এক্স এক্স দিতে পারো, তারপরে মাইনাস মিউ আনতে পারো। আচ্ছা, ভ্যারিস না দিয়ে আমরা সরাসরি ইকুয়াল দেখবে মিউ সহ বসাই দিই। ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। তাহলে মাইনাসটা কেন আসছে? কনসেপ্টটা ক্লিয়ার। কারণ হচ্ছে যে যত সময় যাচ্ছে তার ডিস্টেন্সটা তত কম হচ্ছে এবং একটা ডিরেকশনটা একটা সেন্টারের দিকে যাচ্ছে, টুয়ার্ড মানে ও এর দিকে যাচ্ছে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা এখন এটা ক্যালকুলেশনটা আমরা বইয়ের মেথডে করি। আমারও একটা মেথড আছে, কিন্তু আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে নিজস্ব মেথড করলে ধরা খাওয়ার খুবই চান্স আছে। বই ফলো করা ভালো। এই টিচার তোমার খাতায় কার কাছে যায় কই যায় তুমি কিছু জানো না, ওই টিচার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। দেখবা যে 85 পাওয়ার কথা, যাই 25 পাইয়া বসে আছে, 60 পাইয়া 45 পাইয়া বসে আছে, ইম্প্রুভমেন্ট দেওয়ার 45 এর নিচে। দেখবা যে ইম্প্রুভমেন্ট দেওয়ারও সুযোগ নাই। তো যার জন্য হচ্ছে বইটা ফলো করলে সবচেয়ে ভালো। আমার একটা টেকনিক আছে, সেটা যদি জানতে চাও তাহলে আমি পরে দেখাবো। এখন এটা আমরা সলভ করব। এটা ডাবল ডেরিভেটিভ আমরা প্রথম সিঙ্গেল ডেরিভেটিভ আনবো। তো সিঙ্গেল ডেরিভেটিভ আনতে হলে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে টেকনিক। মানে একবার ডেরিভেটিভ যদি তাড়াইতে হয়, অন্তরীকরণকে যদি তাড়াইতে হয়, তাহলে সমাকলন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তো এখানে আমরা তাড়াবো যে আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন না করে একটু ক্যালকুলেশন করে তারপর ইন্টিগ্রেশন করবো, সরাসরি ইন্টিগ্রেশন করবো না। এখানে এই জায়গায় ওরা যে টেকনিকটা ইউজ করছে বইটা হচ্ছে যে বোথ সাইডে টু ডিএক্স ডিটি দ্বারা মাল্টিপ্লাই করছে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এই পাশেও একটা টু ডিএক্স ডিটি দ্বারা মাল্টিপ্লাই করলো মাইনাস মিউ এক্স। মিউট হচ্ছে যে ধ্রুবক, ওই সমাকল সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, ওকে, এতটুকু বুঝে আসছে আমরা কোন জিনিসটা এক্সট্রা আনছি। আমরা হচ্ছে যে জিনিসটা বোথ সাইডে এক্সট্রা আনছি, টু ডিএক্স ডিটি। এটা আসলে এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেমের জন্য সেম, মনে রাখতে পারলে সুবিধা। আর আমি হচ্ছে যে মুখস্থ করার বিরুদ্ধে, এই টেকনিকটা মনে রাখার বিরুদ্ধে। তো আমি আমার নিজস্ব একটা মেথড বের করছিলাম, সেটা এখানে দেখাতে চাইলে তোমরা দেখতে চাইলে কমেন্টসে জানাবা, তাহলে আমি সেটা পরের প্রবলেমটা ওই মেথডের আলোকে আলোচনা করব। তবে আমরা ওই মেথডটা শিখে রাখতে পারো। আমি আমার টেকনিকটা কিন্তু এক্সাম হলে ইউজ করি না, এক্সাম হলে এটাই ইউজ করছি, কারণ স্যার টিচার এটার সাথে পরিচিত। ওকে, এখন এখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এমন একটা টার্ম করতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। তো আমরা উল্টা মেথড করব। উল্টা মেথডটা হচ্ছে, তাহলে আমি যদি ডিডিটি অফ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইউজ করি, তার মানে এই লাইনটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই লাইনটা পাবো। এটাকে যদি তুমি এক্স স্কোয়ার হিসেবে কাউন্ট করো, তাহলে এক্স স্কোয়ারকে কাউন্ট করলে এটা পুরাটা হচ্ছে এক্স হিসাবে চিন্তা হবে। তাহলে এক্স স্কোয়ারকে কাউন্ট করলে 2 আগে চলে আসবে, 2x, কিন্তু এটা তো যেহেতু x না, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ। আমি পাশে একটু দেখাতে পারি, যেমন মনে করো ডিডিটি অফ ডিএক্স ডিটি হোল স্কোয়ার। তাহলে এটা পুরোটাকে আমরা এক্স হিসেবে কাউন্ট করলাম, এক্স স্কোয়ারকে করলে 2x, এক্স মানে হচ্ছে 2 dx dt। আর এটাকে যদি আমরা আবার করি ডিডিটি অফ ডিএক্স ডিটি, তার মানে আমার কি হয়ে যাবে 2 dx dt ডিডি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। ব্যাপারটা ক্লিয়ার? মানে এই যে এই জায়গাটা হচ্ছে টেকনিক্যাল। আর এখানে এটা তো সহজ প্রবলেম, এটার মধ্যে তোমার সুবিধা অসুবিধার কিছু নাই, কিন্তু তুমি একটা কি করবা, এক্স কে একটা ইন্টিগ্রেশন করে দিবা। মানে এটা বের করার জন্য কি ঢুকাবে, এটার জন্য একটা ইন্টিগ্রেশন করে দিবে। ইন্টিগ্রেশন করে দিলে শর্টকাটে বেড়ে যায়। যেমন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2।
তার মানে এক্স স্কোয়ার বাই 2 লিখে ফেলবা তুমি। শর্টকাটে দিয়ে দিচ্ছি। which implies that এক্স স্কোয়ার বাই 2, আচ্ছা 2 দাও। 2 সরি, আমার 2 লিখতে গেলে ফোঁটাটা বেশি তাড়া হয়ে যায়, মাঝে মাঝে লাভ চিহ্ন হয়ে যায়। 2 মাইনাস রাখো মিউ ডি ডি টি অফ এক্স স্কোয়ার বাই 2, এটা লেখো। দেখবা যে এখন পুরো জিনিসটা এক্স স্কোয়ার বাই 2, ওকে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। তো এটা হচ্ছে যে তাহলে এই জায়গাটা অনেক সময় যখন টাফ হয়ে যাবে, মানে ফিগারটা অনেক সময় দেখবা যে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার এরকম বিশাল একটা বড় ফিগার সবসময় ভেরিয়েছে, এক্স থাকবে না, ডিস্টেন্স থাকবে না, এটা টার্ম দিয়ে দিবে। তখন এই জায়গাটা থেকে তোমার বের করতে জিনিসটা কষ্ট হয়ে যাবে। তো তুমি কি করবা, এক্স এর যে রাশিটা থাকবে সেটাকে আস্তে করে ইন্টিগ্রেশন করে দিবা, নিজে নিজে করে দিবা। তো এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ডিএক্স দিয়ে এক্স স্কোয়ার বাই 2, তারপর ডিডি অফ এটা লিখে দিবে। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই টার্মটা আসবে। কেমনে আসবে দেখো, এটাকে এক্স স্কোয়ার, তুমি হাফটাকে বাইরে নিয়ে আসো, হাফটাকে বাইরে নিয়ে আসলে ডিডিটি এক্স অফ এক্স স্কোয়ার কি করলে ডিডিটি অফ ডিডিটি অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কি করলে কত হবে 2x, তো এক্স তো টি এর ফাংশন না, তাহলে ডিএক্স ডিটি ঘুরে ফিরে আবার 2xটা চলে আসবে। এটা হচ্ছে একটা ইয়া। আর নাহলে বইয়ের মতো করলে করতে হবে, বইয়ে অনেক সময় কি করে শর্টকাট করে দেয়। তো শর্টকাট করলে এটাই আসলে আমাদের বুঝতে কষ্ট হয়, এটার জন্য আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়। আসলে অনার্সে তো ক্লাস বানানোর দরকার নাই, নিজে নিজে পড়লে হয়ে যায়। নিজে নিজে পড়ার মধ্যে টাইম বেশি ওয়েস্ট হয়, সেজন্য আসলে এর জন্য একটু প্রাইভেট টাইভেট পড়তে হয় আর কি। তাহলে ডিডিটি অফ, আমরা একটা লাইন করি, ডিএক্স ডিটি হোল স্কোয়ার মাইনাস 2 মিউ, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, ই অফ এক্স স্কোয়ার, হাফটাকে বাইরে আনলে 2 2 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকলো কি 2 2 আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি থাকলো ডিডিটি অফ, আমরা ইচ্ছা করি প্রথম প্রবলেমটাতে একটু বেশি লাইন করতেছি যেন আমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। ডিডিটি অফ এক্স স্কোয়ার, তোমরা যখন বুঝে যাবা সরাসরি এই লাইনটা করে ফেললে হয়ে যাবে। এখন আমরা তাহলে টি, আমাদের ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন হচ্ছে যে রেসপেক্ট টু টি। তো আমরা এই টি কে তাড়ানোর জন্য টি এর সাপেক্ষে আমরা কি করব, টি এর সাপেক্ষে আমরা সমাকলন করে দেব। এটা আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, সরাসরি ইন্টিগ্রেটিং করতে পারি, অথবা বা টি এর সাপেক্ষে রেসপেক্ট করলে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাবে, সরাসরি লিখে ফেললে হয়ে যাবে। তাহলে ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার। এখন ইন্টিগ্রেশন করলে তাহলে এটা কি আসবে, যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল এটা সমাকলন ধ্রুবক আসবে, ধরলাম সমাকলন ধ্রুবকটা ধরলাম C1, ইকুয়েশন নাম্বার 1। এখন আমার টার্গেট হচ্ছে C1 এর ভ্যালুটাই, এই C1 এর ভ্যালুটাই বের করে ফেলতে হবে। এই লাইনটা তো বুঝছো যে ইন্টিগ্রেশন করলে ডিটি ডিটি বোথ সাইড থেকে বাদ যাবে। এখন আমরা সমাকলন যদি করতে যাই, তো আমার ভ্যালু বের করতে হবে। তো আমাদের ফর্মুলা কি ছিল, বস্তুটা ছিল এ তে, বস্তুটা ছিল এ তে, তার ডিরেকশন ছিল ও তে, তার ডিস্টেন্স এখান থেকে ডিস্টেন্স ছিল, সরি অন্য কালার ইউজ করি, বস্তুটা ছিল, আমি এখানে লিখি, বস্তুটা ছিল এ তে, তারপর তার ডিরেকশন ছিল কার দিকে, ডিরেকশন ছিল ডিরেক্টেড টু এ পয়েন্ট ও, এই এতটুকু পর্যন্ত তার ডিস্টেন্স ছিল হচ্ছে যে এ। তাহলে একদম সময় যখন শুরু ছিল, মানে সময় যখন শূন্য ছিল, এখনো সে যাত্রা শুরু করে নেয়, রেস্ট অ্যাট পয়েন্ট এ, সে এই বিন্দুতে কি অবস্থা ছিল, রেস্টিং অবস্থা ছিল, স্থির অবস্থায় ছিল। তো স্থির অবস্থায় যেহেতু ছিল, তার মানে সেখানে সময়ও শূন্য, ওই জায়গায় ভ্যালোসিটিও শূন্য। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, অ্যাট স্টার্টিং অ্যাট পয়েন্ট এ, অ্যাট স্টার্টিং পয়েন্ট দিতে পারি, নিজের ভাষায় লিখলে হবে এগুলো, অ্যাট স্টার্টিং পয়েন্ট এ, তার ডিস্টেন্স ছিল কত, ডিস্টেন্স ডিস্টেন্স সবসময় কাউন্ট করা হবে থেকে, ও বিন্দু থেকে কাউন্ট করা হবে, ও পয়েন্ট থেকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কাউন্ট করবে। তো এটা তাহলে ডিএক্স ডিটি সমান কি হবে, ডিএক্স ডিটি সমান, বা এভাবে চিন্তা করলে হচ্ছে যে এক্স এর টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ, তো এটা তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0, তার মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু 0, নাও ফ্রম 1, 1 থেকে কি পাই, তার মানে 0 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ, ডিস্টেন্স হচ্ছে এ স্কোয়ার C1, দ্যাট মিনস C1 ইকুয়াল টু হচ্ছে যে
প্লাস মিউ এ স্কোয়ার। এখন C1 এর ভ্যালুটা আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা পাই গেছি, এবার কনস্ট্যান্ট ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসাই দিব। নাও ফ্রম 1, অ্যাগেন ফ্রম 1, 1 নং থেকে কি পাই, dx dt হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস মিউ এ স্কোয়ার। একটু সাজা লিখতে পারতাম, আমি বুঝি নাই যে সাজা লিখতে হবে। dx dt মিউ কমন নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে তো প্লাস মাইনাস হইতে পারে, যে আমরা স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস একবার লিখবো আমরা। তো ভ্যালোসিটি কি হবে, যেহেতু টুয়ার্ড টু এ কেন্দ্রমুখী, তাহলে ভ্যালোসিটি কি হবে, নেগেটিভ হবে। যখনই ইকুইলিব্রিয়ামের দিকে যাবে টুয়ার্ড টু ও থাকবে, তখন হচ্ছে নেগেটিভ। আর যখন এ ও হবে, তখন কারণ ডিস্টেন্স বাড়তে থাকে, একটা হচ্ছে ডিস্টেন্স কমতে থাকে, একটা হচ্ছে ডিস্টেন্স বাড়তে থাকে ক্রমান্বয়ে। তো যেহেতু সো আমরা কাউন্ট করব কি, ডিএক্স ডিটি ইকুয়ালস টু হচ্ছে যে মাইনাস রুট মিউ রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা সেপারেশন ভেরিয়েবল করব, যে এক্স গুলো এক্স এর সাথে নিয়ে আসবো, ইটাকে এই পাশে নিয়ে যাব, মানে হচ্ছে যে এটা তো এক্স এর টার্ম। ওকে, তো আমাদের কাজ হচ্ছে যে এখন সেপারেশন ভেরিয়েবল করব, যেহেতু এটা এক্স, তো এক্সটাকে আমরা এক্স এর সাথে নিয়ে আসবো, আর ডিটি থেকে এই পাশে নিয়ে যাব। ডিটি এখানে টি নাই, ওটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবো, ওটা একটা মিলাইলে বাকিটা মিলে যাবে। তো এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, আমরা জিনিসটাকে সাজা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, dx বাই এটা এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে, রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট মিউ ডিটি। তাহলে আমরা এক পাশে এক্স এর রাশি নিয়ে আসলাম, আরেক পাশে আমরা টি এর রাশি নিয়ে গেলাম। এবার আমরা উভয় পক্ষে তার চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলবো, ইন্টিগ্রেটিং অন বোথ সাইড। তো আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ, এখানে কিছু আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট মিউ হচ্ছে যে ধ্রুবক ডিটি টি। ঠিক আছে, এখন এটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কজ ইনভার্স এক্স বাই এ। ফর্মুলাগুলো একসাথে বা এটা ফার্স্ট ইয়ার ক্যালকুলাস করলেও হবে, এই জায়গায় তোমাকে একটু এক্সপার্ট হইতে হবে। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে কজ ইনভার্স এক্স বাই এ। এটা ধ্রুবক আসবে, C1 এক পাশে, এটা আগেরটা C1, এটা C2 দিই, আর মাইনাস রুট মিউ টি। ঠিক আছে, আমরা এক পাশে ইউজ করলে হবে, এই পাশে অথবা ওই পাশে, যে কোনো একটা পাশে আমরা ভ্যালু বের করে নিব, বা রুট মিউ টি ইকুয়াল টু, এবং C1 এর ভ্যালু বের করব। তো C1 এর ভ্যালু বের করে তাহলে আমরা আবার আগের মতো অ্যাট রেস্ট পয়েন্টে ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করব। ইনিশিয়ালি কি কন্ডিশন ছিল, প্রাথমিকভাবে কি কোনো শর্ত ছিল, প্রাথমিকভাবে শর্ত ছিল বস্তুটা এই বিন্দুতে অবস্থান করতেছিল, এই বিন্দুতে সে ডিস্টেন্স ছিল এ ডিস্টেন্সে ফ্রম ও, আর এই বিন্দুতে তার ভ্যালোসিটি ছিল কি, জিরো ভ্যালোসিটি ছিল। তো অ্যাগেন ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, অ্যাট এ এক্স ইকুয়াল টু ছিল হচ্ছে যে এ, অ্যান্ড ডিএক্স আর দরকার নাই, টি ইকুয়াল টু ছিল জিরো, মানে এক্স ইকুয়াল সময় যখন শূন্য ছিল, এক্স ইকুয়াল টু তখন ডিস্টেন্স ছিল এ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, তারপরে কোনো কনফিউজ থাকলে বলবা। তাহলে আমরা কন্ডিশনগুলো বসাই, এ বাই এ C2 টি ইকুয়াল টু জিরো হলে এ পার জিরো হয়ে গেল, টি এর ভ্যালু জিরো বসাই দিলাম। তার মানে কজ ইনভার্স এ মানে কজ ইনভার্স ওয়ান এর ভ্যালু কত, কত ডিগ্রির মান ওয়ান, কজ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান না। ঠিক আছে, কজ ইনভার্স ওয়ান, আমি নিজেও ভুলে গিয়েছি, C2 জিরো, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, C2 ইকুয়াল টু জিরো, হুইচ ইমপ্লাইজ দ্যাট C2 ইকুয়াল টু জিরো। আমরা সি এর ভ্যালু পাই গেলাম, এখানে জিরো আসছে। ইকুয়েশন নাম্বার 2 দিই, অ্যাগেন ফ্রম 2, অ্যাগেন ফ্রম 2। তো 2টা কি ছিল, তাহলে মাইনাস রুট মিউ, আচ্ছা ওটা ওইভাবেই লিখি, কজ ইনভার্স এক্স বাই এ, C2 এর ভ্যালু জিরো বসাইলাম। এটা যখন করি ফেলবো তখন বসানো লাগবে না, তবে এখানে অনলাইনে ক্লাস করে কোনো লাভ নাই, দেখি কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত না এই ম্যাথ তুমি প্র্যাকটিস করবে না। উইথাউট প্র্যাকটিস এসব ইউটিউব ক্লাস, অনলাইন ক্লাস, টিচারের কাছে প্রাইভেট কোনো কিছুই কোনো কাজ আসবে না। এই নোট কালেকশন করলে, ওই নোট কালেকশন করলে এক্সাম হলে যে অর্ধেক লেখে লেখে ভুলে যাবে, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে যে মানে আমি সিনিয়র হিসেবে একটু সাজেশন দিলাম, এক্স বাই এ মাইনাস, ও আমি একটা ভুল করছি, এখানে মাইনাস আসবে না,
ফর্মুলাটা হচ্ছে যে মাইনাস সহ, ইনক্লুডিং মাইনাস সহ, এক্সট্রিমলি সরি, ফর্মুলাটা হচ্ছে মাইনাস ডিএক্স সহ। এটা মাইনাসটা হবে না, প্লাস হয়ে যাবে, আই এম সরি, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, রুট মিউ টি, উভয়পক্ষে কজ অ্যাপ্লাই করি, কজ অ্যাপ্লাই করলে কি হচ্ছে আমার, কজ অ্যাপ্লাই করলে এক্স বাই এ cos of root mu t, so x equal to a cos root mu t. This is the equation of motion, which is the equation of motion, which is equation of motion, যেটা হচ্ছে x আর t এর মধ্যে একটা রিলেশন। এখানে t এর ভ্যালু দিলে তুমি x এর ভ্যালু পাই যাবা, x এর ভ্যালু দিলে t এর ভ্যালু পাই যাবা, ব্যাপারটা হচ্ছে যেরকম। এরপরে এরপরে আমাদের ইকুয়েশন অফ মোশন গেল, এরপরে বলছে পিরিয়ডিক টাইম। পিরিয়ডিক টাইমটা কি, এখন এটা আসো। আচ্ছা, এখন আমরা বস্তুটা আসছে কোত্থেকে, আমরা এখন এই জিনিসটা ডিসকাস করব। বস্তুটা আসছে পয়েন্ট, এটা প্রথম ফিগারে আমরা ড্র করতে পারতাম, ইচ্ছা করে ড্র করে নেই। বস্তুটা আসছে এখান থেকে ও তে, ঠিক আছে, ডিস্টেন্স কাভার করছে, ডিস্টেন্স কাভার করছে এ, মানে প্রথমে এই ডিস্টেন্সে ছিল, আস্তে 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 ডিস্টেন্স, এখন ও তে আসার পরে সে আরো সামনের দিকে যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি করতে হবে, ও বিন্দুতে, তাহলে এখন মনে করো এই জায়গায় তার ডিস্টেন্স কত, বস্তুটা এ তে আছে, এ তে ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স একটু কমতেছে, এর থেকে একটু কমে গেছে, আরেকটু আসছে, ডিস্টেন্স আরো কমে গেছে, আরেকটু আসছে, ডিস্টেন্স আরেকটু কমে গেছে, আরেকটু আসছে, ডিস্টেন্স আরেকটু কমে গেছে, আরেকটু আসছে, ডিস্টেন্স আর একদম ওতে চলে আসছে, তার মানে ডিস্টেন্স এখন কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তার মানে এ তে থাকলে তার সে ও বিন্দু থেকে ডিস্টেন্স থাকবে এ দূরত্বে, তো এ থেকে একটু আসছে, একটু আসছে, একটু আসছে, একটু আসছে, ও তে চলে আসলো, চলে আসার পর ডিস্টেন্স জিরো। এটাকে আসলে আমরা পেন্ডুলাম দিয়ে দেখালে জিনিসটা সুন্দর হয়, কিন্তু পেন্ডুলামের সাথে এটা ম্যাচ করে না, পেন্ডুলাম হচ্ছে 2 ডাইমেনশনাল। তারপর আমরা একটা পেন্ডুলাম দিয়ে দেখাই, মানে জাস্ট জিনিসটা বোঝার জন্য দেখাচ্ছি। যে মনে করো একটা পেন্ডুলাম হচ্ছে যে আমি এখান থেকে এনে ছেড়ে দিলাম, তাহলে পেন্ডুলামটা পড়তেছে, ঠিক আছে, পড়ি এই জায়গায়, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এরপরে এখানে আসে সে কিন্তু আবার একটু উঠে যাবে, আবার উঠি এই জায়গায় আসবে, এই জায়গায় আসা, এরপরে সে একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। যদিও পেন্ডুলাম হচ্ছে 2 ডাইমেনশনাল, মানে দুইটা, এখানে দুইটা দিক থাকবে, আমরা পেন্ডুলাম এটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, পেন্ডুলাম হচ্ছে কার্ভ লাইন হয়ে যাবে। তারপর আমরা বোঝানোর জন্য বললাম যে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ প্রাইম দাও। তার মানে বস্তুটা এ থেকে পড়তে শুরু করলে একদম ইকুইলিব্রিয়াম পয়েন্ট ও তে আসবে, ও তে আসে সে কিন্তু আবার উঠা শুরু করবে, আবার উঠে আরেকটু যেয়ে আবার এ প্রাইমে যাবে, গিয়ে ওই জায়গা থেকে আবার পড়া শুরু করবে। মানে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের এই কনসেপ্টটা লাগবে, একটু পরে আমরা বুঝবো। এখন আমরা প্রথমে ও পয়েন্টে তার ভ্যালোসিটি বের করব। যদি ও পয়েন্টে এসে যদি ভ্যালোসিটি জিরো হয়ে যায়, তার মানে সে হচ্ছে ডিরেকশন আবার এখানে থেমে যাবে বা এইদিকে চলে যাবে। আমরা এমনি দেখো, একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি উপরের দিকে নিক্ষেপ করে বস্তুটা ভ্যালোসিটি কমতেছে কমতেছে কমতেছে, কমে এই জায়গায় এসে যখনই ভ্যালোসিটি কি হয়ে যাবে, ভ্যালোসিটি যখন জিরো হয়ে যাবে তখন বস্তুটার ডিরেকশন চেঞ্জ করে দিবে, এটা সবসময় মাথায় রাখবা। ঠিক যেই পয়েন্টে তার ভ্যালোসিটি জিরো হয়ে যাবে, এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভ্যালোসিটি জিরো হয়ে গেলে তখন তার অ্যাক্সিলারেশন উল্টা হয়ে যায়, তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখব ও বিন্দুতে বস্তুটার ভ্যালোসিটি কি আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। ব্যাপারটা বুঝছি কিনা আমি একটু ক্লিয়ার করে নিই বোর্ডটা। তোমাদের আমার পড়ানোর মেথডটা ঠিক আছে কিনা বা কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, তাহলে আমি চেঞ্জ করব। তোমাদের মানে যে কোনো সিচুয়েশন অনুসারে চেঞ্জ করবো, কি তোমার ডিমান্ড অনুসারে চেঞ্জ করব। এখন আমরা ও বিন্দুতে বের করবো, তাহলে ও বিন্দুতে অ্যাট পয়েন্ট ও, অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট লিখতে পারো, অ্যাট পয়েন্ট ও ডিস্টেন্স এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো, ডিস্টেন্স এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো। তো আমরা অ্যাক্সিলারেশন একটা রাশি পাইছি, অ্যাক্সিলারেশন একটা ফরম্যাট পাইছি, কই হোয়ার ইজ, এই যে ডিএক্স ডিটি ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার 2 3 হচ্ছে 1 দিতে পারি, ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস রুট মিউ এক্স ইকুয়াল টু জিরো, ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস রুট মিউ রুট এ স্কোয়ার মাইনাস, ভুলে জায়গা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এক্স ইকুয়াল টু আমরা কি বসাবো, মানে ও পয়েন্টের ডিস্টেন্স কত হয়েছে, সে তো এই দূরত্ব ছিল, এরপর আস্তে আস্তে ওর দিকে আসছে, ওর দিকে আস্তে আস্তে তার দূরত্ব হয়ে গেছে কত, জিরো দূরত্ব চলে আসছে। তো জিরো দূরত্ব এখন আমরা বসাবো,
তাহলে a এর ভ্যালু বসালে রুট মিউ রুট a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস রুট মিউ a হুইচ নট ইকুয়াল টু 0। তার মানে ও পয়েন্টে ভ্যালোসিটি কি হয় নাই, ভ্যালোসিটি 0 হয় নাই। তো 0 যেহেতু হয় নাই, তার মানে বস্তুটা এই ও পয়েন্টটাকে ক্রস করে আরেকটু সামনের দিকে যাবে, আরেকটু এদিকে আসবে। বস্তুটা ও পয়েন্টকে ক্রস করে আরেকটু সামনে, যেহেতু ভ্যালোসিটি যেন ধরলাম সেটা এ প্রাইমে আসছে, এ প্রাইমে আসা সে এভাবে এবার আপ ডাউন করতে থাকবে। ও থেকে এ থেকে একবার ও তে আসে, ও ও হয়ে এ প্রাইমে আসবে, আবার এ প্রাইম থেকে এ তে যাবে। তাহলে এই ডিস্টেন্সটা যদি এ হয়, এটা হচ্ছে এ, তাহলে টোটাল কত হবে 2a 4a, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 4a। আর যদি ডিসপ্লেসমেন্ট বলি তাহলে হচ্ছে যে 0। এটা তো জানার দরকার, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের পার্থক্য জানার দরকার। এখন আমাদের কথা হচ্ছে যে সে ওকে অল্টার করবে কিনা, মানে ওকে ওভারটেক করবে কিনা। কারণ ওকে ওভারটেক করবে কেন, আমরা দেখলাম ওতে আসে তার ভ্যালোসিটি কি হয় নাই, ভ্যালোসিটি 0 হয় নাই। তো ভ্যালোসিটি যেহেতু 0 হয় নাই, তার মানে সে ওকে ওভারটেক করে আরো সামনের দিকে যাবে। তো আমরা এই জিনিসটা একটু বই থেকে লিখে দেখাই, এখানে একটু কিছু স্টেটমেন্ট আছে। আচ্ছা, ইফ দ্য পার্টিকেল, আমি এটা পজ করে রেখে লিখে দিই, তারপর বুঝাবো। তো আমাদের লেখা শেষ, টাইমটা সেভ করলাম। আমরা একটু আগে পড়বো, পরে বিস্তারিত বুঝবো। এই জায়গায় হচ্ছে আমরা মেমোরাইজ করে ফেলি, মেমোরাইজ করার কিছু নাই, জাস্ট তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। আমরা একটু পড়ি। ইফ দ্য পার্টিকেল অ্যারাইভস অ্যাট ও, মানে পার্টিকেলটা ও বিন্দুতে আসলো, দেন এক্স ইকুয়াল টু 0, এতটুকু আমি বুঝাইছি। দেন দ্য ভ্যালোসিটি ইকুয়াল টু মাইনাস এ রুট মিউ হুইচ নট ইকুয়াল টু 0। সো দ্য পার্টিকেল পাসেস থ্রু দাও, যেহেতু ও বিন্দুতে আসার পরেও তার এক্স ইকুয়াল টু 0, ডিএক্স ডিটি ভ্যালু ছিল এটা, আমরা ডিআই ভ্যালোসিটি ছিল যেটা 0 না, যার জন্য সে পার্টিকেলটা পাসেস থ্রো ও, মানে ওটাকে পাস করে যাবে। অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অল্টার ইটস ডিরেকশন, মানে একটা দিকের, একটা জিনিসের ডিরেকশন ছিল এই দিকে, ঠিক আছে, এইদিকে যাচ্ছে, এখন এটাকে পাস করে গেলে তার ডিরেকশন আবার কোন দিকে চলে আসছে, এই দিকে চলে আসে। এখনই মানে অ্যাক্সিলারেশন প্রথমে মনে করো আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম নিচ থেকে, তার অ্যাক্সিলারেশন কমতেছে কমতেছে কমতেছে, এরপরও একদম উপরে গিয়ে থেমে গেছে, এরপর নিচের দিকে পড়ছে, এবার অ্যাক্সিলারেশন আবার কি হচ্ছে, বাড়তেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায়, মানে আমরা ফিক্সড পয়েন্টটাকে যদি আমরা ওভারটেক করি, ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে যদি ওভারটেক করি, তখন অ্যাক্সিলারেশন ডিরেকশন আবার চেঞ্জ হয়ে যায়। ডিরেকশন হয়ে গেলে আমি এটাকে পেন্ডুলাম দিয়ে একটু দেখালে জিনিসটা আরো সুন্দর হবে। একটা পেন্ডুলাম এঁকে দেখাই। মনে করো একটা পয়েন্ট ছিল এরকম, যেটা পেন্ডুলাম আমি আবার আঁকতেছি। একটা পেন্ডুলাম এখানে ছিল, এটা হচ্ছে তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে। তাহলে এই পেন্ডুলামটা এদিকে যাচ্ছে, এখন কিন্তু তার ব্যাক বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এখানে আসছে ও একদম ইকুইলিব্রিয়াম মাঝখান বরাবর আসছে। মাঝখানে তার ব্যাগ এখনো এক্সিস্ট করার কারণে সে আরেকটু উপরের দিকে উঠবে। এবার তার ব্যাগ আবার কমতে থাকবে, কমতে থাকা মানে কারণ হচ্ছে যে ত্বরণ হ্রাস পাওয়া। প্রথম দিক হচ্ছে যে অ্যাক্সিলারেশন বাড়তেছিল, আবার এই দিকে যখন উঠবে তখন তার অ্যাক্সিলারেশনটা কি হবে, ডিক্রিজ হতে থাকবে। ডিক্রিজ হওয়ার কারণে সে এই জায়গায় এসে কি হয়ে যাবে, থেমে যাবে। এটা যদি এ হয়, এটা যদি ও হয়, এটা হচ্ছে এ প্রাইম। তাহলে এই থেকে বস্তুটা ও এর দিকে যাচ্ছে, ও এর দিকে আসতে আসতে ও পর্যন্ত এসে সে দেখলো যে তার আরো কিছু ব্যাগ আছে। তো আরো কিছু ব্যাগ থাকে মানে তাহলে সে ওতে কিন্তু থেমে যাবে না, সে ও থেকে আরেকটু যাবে। যাইতে যাইতে যাই দেখা যায় এবার উপরের দিকে উঠতে হচ্ছে। উপরের দিকে উঠতে গিয়ে দেখা যায় যে তার এবার ব্যাগটা এবার কমতে শুরু করছে। কারণ হচ্ছে কি, কেন ব্যাগটা কমতেছে, তার ত্বরণের দিকটা চেঞ্জ হয়েছে। প্রথমে ত্বরণের দিক ছিল নিচের দিকে, এবার এখন সে ত্বরণের বিপরীত দিকে যাচ্ছে। এবার তখন মন্দন হয়ে যাবে। তো মন্দন হয়ে গেলে সে আস্তে আস্তে এই প্রাইমে থেমে যাবে। তাহলে বস্তুটা এ থেকে এ প্রাইমে এভাবে একটা অসিলেশনের মধ্যে যেতে থাকবে। এই ব্যাপারটা, এটা তো আসলে আমরা টু ডাইমেনশনের জন্য দেখাইছি, মোশন ইন টু ডাইমেনশন। তো এটা আমি জাস্ট বুঝার জন্য এই জন্য আনলাম। কনসেপ্টটা সেম কনসেপ্ট, এটা বুঝতে মোটামুটি হয়ে যাবে। এখন আমরা লেখাটা পড়বো, দেখবা যে খুবই ইজি। এগুলো আসলে খুব সহজ জিনিস, একটু টাইম দিতে হয়, আর কোনো কিছু না। আচ্ছা, অ্যাক্সিলারেশন অল্টার্স, যখনই সে ও কে পাস করে যাবে তখনই তার অ্যাক্সিলারেশন কি করবে, অ্যাক্সিলারেশন অল্টার্স ইস ডিরেকশন অ্যান্ড ড্যামিনিশ দ্য ভ্যালোসিটি। অ্যাক্সিলারেশন যখনই মন্দন হবে তাহলে ভ্যালোসিটি আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। ইফ দ্য পার্টিকেল কামস টু রেস্ট অ্যাট পয়েন্ট এ প্রাইম, যখন এবার সে এ প্রাইমে আসবে, এ প্রাইমে আসা ও ইকুয়াল টু এ প্রাইম হবে, অ্যাগেন দ্য পার্টিকেল মুভস টুয়ার্ড ও, মানে আবার ওর দিকে যাইতেই থাকবে এভাবে। পাস দি হোল মোশন অফ দ্য পার্টিকেল ইজ এন অসিলেশন, একবার যাবে একবার আসবে, এ টু এ প্রাইম, এ টু এ প্রাইম অ্যান্ড ব্যাক, কন্টিনিউলি রিপিটেড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। ব্যাপারটা বুঝছি কিনা, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা অসিলেশন হতে থাকবে, তবে এটা এভাবে না, পেন্ডুলামের মতো না,
এটা হচ্ছে যে স্ট্রেট লাইন বরাবর যাবে। স্ট্রেট লাইন বরাবর, এটা আমরা স্প্রিং এর কথা চিন্তা করতে পারি। স্ট্রেট লাইন বরাবর যাবে, স্ট্রেট বাড়লো কমলো, মানে আনুভূমিক বরাবর চিন্তা করতে পারি। ওকে, এখন এটার আমাদের পর্যায়কাল বের করতে হবে। তাহলে পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে যে এ থেকে শুরু করে এ প্রাইমে আসি, আবার আগের জায়গায়, মানে একটা পূর্ণ দোলন হইতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি পর্যায়কাল এটা টাইম ঠিকই আছে। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। তাহলে পর্যায়কাল মানে হচ্ছে যে একটা পূর্ণ দোলন, আমি যে বইটা চেক করে নিয়েছি। একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হইতে যে সময় লাগে, আমার কাছে মনে হচ্ছে যে মিস্টেক করে ফেলছি। এই জায়গাটা আমরা কেটে দিব। তাহলে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হইতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। এ থেকে এ প্রাইমে আসলো, আবার এ প্রাইম থেকে এ এর জায়গায় আসলো। এই একটা দোলনে যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমার পর্যায়কাল। তাহলে আমরা আগে এখানে কয়টা পার্ট ছিল? আমার এখানে ডিসটেন্সে ছিল, এরকম ফিগারটা ছিল এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমার এ প্রাইম। তাহলে বস্তুটা এ থেকে এ প্রাইমে আসছে একবার, আবার এ প্রাইম থেকে এতে গেছে। তো আমরা একটা টাইম যদি বের করতে পারি, তাহলে আমরা মনে করো ও এর টাইমটা বের করতে পারি। ও বিন্দুতে আসতে কতটুকু টাইম লাগে এ থেকে ও বিন্দুতে আসতে, তাহলে সে এই এতটুকু আসছে অর্ধেক টাইম, আবার এতটুকু আসছে, এসে আবার এখানে এতটুকু গেছে, আবার ওকে পাস করে এখানে গেছে। তাহলে টোটাল টাইমটা কত দ্বারা গুণ করে দিব? আমরা যদি ও এ অংশটা বের করতে পারি, ও এ অংশের টাইম বের করতে পারি, ওই অংশের এক আবার ডাবল করলে এতটুকু আসবে, আবার ২ বার করলে তার মানে কয়টা ওয়ে হবে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। মানে একবার এ থেকে ও পর্যন্ত আসার টাইম বের করব, ও থেকে এ প্রাইম যাওয়া পর্যন্ত টাইম বের করব, আবার এ প্রাইম থেকে ও পর্যন্ত, ও থেকে আবার এ পর্যন্ত। তাহলে এ থেকে শুরু করতে এটা টোটাল ৪ টা পার্ট। একবার এ থেকে ও পর্যন্ত আসে, ও থেকে এ প্রাইম পর্যন্ত যায়। এ প্রাইম থেকে আবার ও পর্যন্ত আসে, ও থেকে আবার এ পর্যন্ত আসে। তাহলে ব্যাপারটা হচ্ছে টোটাল একটা টাইমকে ৪ দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে ও এর টাইম। তাহলে ও এ বরাবর তার টাইম ছিল কি? আমাদের ইকুয়েশনটা কি ছিল? দ্য ইকুয়েশন অফ মোশন, দ্য ইকুয়েশন অফ ইকুয়েশন অফ মোশন ছিল কি? এক্স ইকুয়াল টু নট সিওর, এ কস রুট মিউ টি। তো আমরা এখন এখানে, তাহলে আমরা বলছি এটা এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক। তার মানে এক্স এর ভ্যালু বসাইলে আমরা ও বিন্দুতে আসতে তার কতটুকু টাইম লাগছে সেটা বের করতে। ও বিন্দুতে সে ডিসটেন্স কভার করছে কত? ও বিন্দুতে ডিসটেন্স কভার করছে, এই ডিসটেন্স ছিল, ও বিন্দুতে ডিসটেন্স কভার করছে 0। অ্যাট ও অ্যাট ও এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে 0 ইকুয়াল টু এ কস রুট মিউ টি। আমরা এখান থেকে টি এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে কস রুট মিউ টি 0 ইকুয়াল টু কস পাই বাই 2। ঠিক আছে? তাহলে টি ইকুয়াল টু পাই বাই 2 রুট মিউ। এটা হচ্ছে আমার কোন টাইম? এটা হচ্ছে আমরা জাস্ট ও থেকে এ থেকে ও পর্যন্ত আসছে। তাহলে টোটাল পিরিয়ডিক টাইম, পিরিয়ডিক বানান কেমনে? আর আই পিরিয়ডিক, টোটাল পিরিয়ডিক টাইম টি ইকুয়াল টু ক্যাপিটাল টি দিতে পারো, ওটা যেহেতু টি দিছি, টি ইকুয়াল টু 4t। মানে এই টাইমটাকে 4 দ্বারা, দ্য কমপ্লিট অসিলেশন, টোটাল একটা কম্পাউন্ড। তাহলে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4 পাই 2 রুট মিউ, ক্যান্সেল করলে দ্যাট মিনস 2 পাই বাই 2 পাই বাই 2 পাই বাই রুট মিউ। কোনো মিস্টেক থাকলে অবশ্যই আমাকে জানাবা, আমি ক্লিয়ার করে দিব। কারণ অনেক বড় থিওরাম, ছোটখাটো মিস্টেক হইতেই পারে। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্রবলেম। আশা করি তোমরা এই থিওরামটা যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে পুরা এই চ্যাপ্টারের মোশন ইন ওয়ান ডাইমেনশন সম্পূর্ণ বুঝবে। শুধু তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার ক্যালকুলাসের কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে। ফর্মুলাগুলো প্রুভ করিয়ে আসতে পারে, একটু ভালো করে পড়িয়ে আসবা, তাহলে ভুলবা না কোনটা কি জন্য হয়। ওকে, সবাই ভালো থাকবা। বেস্ট অফ লাক।